তাহলে ক্লাস শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের প্রথম থিওরিটিক্যাল ক্লাস, আর হচ্ছে টপিক ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। তো আমরা আহ, এই সাবজেক্টের এখন যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে কম্পিউটারের সাধারণ ধারণা, প্রকারভেদ, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আচ্ছা, এই এই যে কন্টেন্টটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের বই থেকে আর কি নেওয়া, বুঝতে পারছেন? তো এখান থেকে আমি দেখাই দেব কোনটা করতে হবে, কোনটা গুরুত্ব দিয়ে। সরি, কেউ কিছু বলছেন? আচ্ছা, আপনারা সবাই মিউট থাকেন, আমি হচ্ছে গিয়ে শুরু করতেছি। হ্যাঁ, তো তো যেটা বলতেছিলাম, আহ, আপনাদের হচ্ছে গিয়ে এখান থেকে কি কি পড়া লাগবে বা কোনটা ইম্পর্টেন্ট আমি হচ্ছে দেখাই দিব। আপনারা হচ্ছে খাতা কলমে একটু লিখে রাখবেন যে এই জিনিসটা পড়া লাগবে, বা একটু নোট যদি করার দরকার হয় নোটটা করে নেবেন। হ্যাঁ, আহ, আচ্ছা। তো প্রথমে আমরা কম্পিউটারের সংজ্ঞা দিয়ে শুরু করব। তো কম্পিউটারের সংজ্ঞা, ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে ইংরাজি শব্দ কম্পিউটারের উদ্ভব হয়, যার অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। এটা আপনারা মানে সম্পূর্ণ থিওরিটিক্যাল একটা কথাই আপনারা মুখস্থ করে নেবেন। বিশেষ করে এই যে এটা কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র যা পূর্বে লিখিত নির্দেশনা অনুসারে উপাত্ত অর্থাৎ ডাটা সংরক্ষণ করতে পারে, প্রক্রিয়াজাত করতে পারে ও তথ্য প্রদর্শন করতে পারে। তো এটা হচ্ছে গিয়ে কম্পিউটারের সংজ্ঞা। এইখান থেকে দিতে হবে এরকম না, আপনাদের যদি নেট থেকে ভালো কোনো সংজ্ঞা পান সেটাও দিতে পারেন, ওইটা কোনো ব্যাপার না। তারপরে হচ্ছে গিয়ে আধুনিক কম্পিউটার। ও আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, কম্পিউটারের সংজ্ঞা হচ্ছে গিয়ে আপনারা সবাই হচ্ছে মুখস্থ করবেন, এটা বাদ দেওয়ার কিছু নেই। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আধুনিক কম্পিউটার, এটা জাস্ট এমনি একটা ধারণা রাখলেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তো আধুনিক কম্পিউটারের মূল অংশ হচ্ছে পাঁচটা, এটা একটু মনে রাখবেন, কোশ্চিন হতে পারে। এটা হচ্ছে গিয়ে প্রধান মেমোরি অর্থাৎ মেইন মেমোরি, তারপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট, বাংলাতে গাণিতিক যুক্তি অংশ, নিয়ন্ত্রণ অংশ, ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস। তো মেইন মেমোরি যদি আমরা বলি, তো সেখানে মেমোরি বলতে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে কোনো তথ্য সংরক্ষণ রাখে। আহ, দুই ধরনের মেমোরি হয়, একটা রিড অনলি মেমোরি, আর একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ রম আর র্যাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা, এটা হচ্ছে গিয়ে টোটালি আমরা যে ইনপুট ডিভাইস দিয়ে যে ইনস্ট্রাকশন দিই এখানে আর কি, আহ, গাণিতিক সমস্যা, তারপরে যুক্তি, সিদ্ধান্ত, এগুলা অ্যারিথমেটিক লজিক ইউনিট দিয়ে নেওয়া হয়, এটা সংক্ষেপে এএলইউ বলে। আচ্ছা, কন্ট্রোল ইউনিট যেটা, এটা হচ্ছে কম্পিউটার বিভিন্ন অংশের সাথে সিপিইউ বাসের সমন্বয়ে সাধন করে। এটা এই অংশটি মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে থাকে, এটা জাস্ট একটু দেখে নেবেন। আর যে ব্যাপারটা সেটা এখান থেকে একটু গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে কি ইনপুট ডিভাইসের কয়েকটা উদাহরণ মনে রাখবেন, আর আউটপুট ডিভাইসের কয়েকটা উদাহরণ। ইনপুট ডিভাইস আমরা সাধারণত বলতে পারি যে যার মাধ্যমে কম্পিউটারে ডাটা প্রবেশ করানো হয় সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, যেমন আপনার মাউস, কিবোর্ড, এক্সেট্রা, এরকম হতে পারে। তারপর আউটপুট ডিভাইস হচ্ছে গিয়ে কম্পিউটারের প্রসেসকৃত ডাটা আমরা আউটপুট ডিভাইসের মাধ্যমে পাই, যেমন মনিটর বা প্রিন্টার, এগুলো হচ্ছে আউটপুট ডাটা। আপনারা হচ্ছে গিয়ে চারটা ইনপুট ডিভাইসের নাম আর চারটা আউটপুট ডিভাইসের নাম, এটা হচ্ছে গিয়ে নোট করে রাখবেন খাতায়, এটা যখন পরীক্ষা হবে তখন জাস্ট দেখে গেলাম, ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, তারপরে আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট পয়েন্টগুলো দেখে রাখবেন। দ্রুত গতির, মানে এটার বৈশিষ্ট্য, আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য দ্রুত গতি। আর একটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এটা 1 মিলি সেকেন্ড সমান কত সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ড সমান কত, এটা একটু নলেজ রাখবেন, এখান থেকে 1 মার্কের কোশ্চেন আসতে পারে। আহ, একটু জাস্ট চোখ বুলায় রাখবেন যাতে লিখতে পারেন। আচ্ছা, তারপরে এটা জাস্ট একদম থিওরিটিক্যাল ব্যাপার, আপনারা এই ভিডিওটা দেখে যতটুকু দেখার দেখবেন, না দেখলেও সমস্যা নাই। আচ্ছা, তারপরে নির্ভুলতা, সূক্ষ্মতা, বিশ্বাসযোগ্যতা, ক্লান্তিহীনতা, অর্থাৎ এই যে আপনার জিনিসগুলা বলতেছি, এইটার 1-2 লাইন
যেমন পড়বে যেমন ক্লান্তিহীনতা। কম্পিউটার একটি যন্ত্র, এর কোনো মানে ক্লান্তি নেই, এই টাইপের বাংলা বানায়ে যদি লিখতে পারেন লিখবেন না। এটা জাস্ট পয়েন্টগুলো একটু মনে রাখবেন। মেমোরি, তারপরে হচ্ছে গিয়ে স্বয়ংক্রিয়তা, যুক্তিসঙ্গতা, এগুলা বলার কিছু নাই আসলে। আর এরপরে যেইটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে কম্পিউটারের ইতিহাস। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসছে। এটা পড়তেই হবে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক কি জন্য বলা হয়। হ্যাঁ, এটার উত্তর এখান থেকে পাবেন। এই যে আধুনিক কম্পিউটারের রূপরেখা তৈরি করেন হচ্ছে ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ। তিনি হচ্ছে গিয়ে 1833 সালে অ্যানালিটিক্যাল নামক গণনাকারী যন্ত্র পরিকল্পনা করেন। তারপরে হচ্ছে গিয়ে এই যন্ত্রে যাতে স্মৃতি ধরে ধরে রাখা যায় তার পরিকল্পনা করেন, কিন্তু অর্থনৈতিকভাবে অর্থনৈতিক অভাবের কারণে তার এই প্রচেষ্টা সফল অর্জন করতে পারেনি। তবে তার এই পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আজকের আধুনিক কম্পিউটার। তাই চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। এইটা ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। আচ্ছা, তারপরে এইগুলা পড়ার কোনো দরকার নেই। আচ্ছা, এখন যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে গিয়ে কম্পিউটারের ইতিহাস যদি বলে, আর যদি আর একটা কোশ্চেন সেটা হচ্ছে কম্পিউটারের প্রজন্ম ব্যাখ্যা করো, এই দুটার উত্তর সেমই হবে। কম্পিউটারের প্রজন্ম হচ্ছে গিয়ে 5টা প্রজন্মে ভাগ করা হয়। সেটা হচ্ছে গিয়ে প্রথম প্রজন্মের কম্পিউটার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম। এই হচ্ছে 5 প্রজন্মের। এটা হচ্ছে যেমন প্রথম প্রজন্মের কম্পিউটারের আপনার ডিউরেশন হচ্ছে 1940 থেকে 1956। এটা একটু মনে রাখবেন। এখন এই কোশ্চেনটা যদি আসে তাহলে আপনাদের যে ব্যাপারটা লিখতে হবে সেটা এই জাস্ট উদাহরণ, এখান থেকে 2টা উদাহরণ দিবেন। IBM 650 মার্ক 2, অথবা যে কোনো যেটা আপনি মনে রাখতে পারবেন এই উদাহরণটা থাকবে। আর যেটা প্রথম প্রজন্মের হচ্ছে কম্পিউটারের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রথমে আপনার প্রথম প্রজন্মের কম্পিউটার লিখবেন, এর ডিউরেশনটা পাশে লিখে রাখবেন, তারপরে বৈশিষ্ট্য দিবেন, তারপরে হচ্ছে উদাহরণ। আচ্ছা, বৈশিষ্ট্য আমি বলি। সেটা হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভ্যাকুয়াম টিউব হচ্ছে ব্যবহার করে। এটা এক টাইপের টিউব, ছোট আকৃতির, এর ভিতরে সার্কিট টাইপের থাকে। আপনাদের যদি আহ, একটু আগ্রহ থাকে আপনারা ইন্টারনেটে সার্চ দিতে পারেন, এটা ফটো দেখতে পারবেন। এটা তেমন কিছু না, জাস্ট মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর ধীর গতি সম্পন্ন যন্ত্র, এটা আকারে অনেক বড়, পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট আউটপুট ব্যবস্থা করা হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা, এটার মাধ্যমে নির্দেশনা প্রদান করা হতো এই প্রথম জেনারেশনের কম্পিউটারে। আর মেমোরি হিসাবে ম্যাগনেটিক ড্রামের ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রথম জেনারেশনের কম্পিউটারের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে দ্বিতীয় জেনারেশন কম্পিউটার, এটার ডিউরেশন হচ্ছে 1957 থেকে 1963 সাল পর্যন্ত। এখানেও আপনারা উদাহরণ হচ্ছে গিয়ে এই দুইটা, যে কোনো আপনাদের এই এতগুলো উদাহরণ যে কোনো দুইটা দিয়ে রাখবেন, ফোটান অথবা অ্যালগল এইরকম। ও সরি, উদাহরণ হচ্ছে এটা IBM 1401 আর হচ্ছে CDC 1604। এই যে এতগুলো আছে, যে কোনো দুইটা রাখবেন। আর সেকেন্ড জেনারেশন কম্পিউটারের বৈশিষ্ট্য যেগুলা, এগুলার ভিতর আপনার 4 থেকে 5টা মিনিমাম আপনার লিখতে হবে বৈশিষ্ট্য। এগুলো একটু মনে রাখতে হবে, কিছুই করার না, একদম পুরোটা থিওরিটিক্যাল। আচ্ছা, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে ট্রানজিস্টরের ব্যবহার। অর্থাৎ প্রথম আর দ্বিতীয় জেনারেশনের কম্পিউটারের পার্থক্য হচ্ছে, প্রথম জেনারেশনের কম্পিউটারে আপনার টিউব, ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়, আর দ্বিতীয় জেনারেশন হচ্ছে ট্রানজিস্টর ব্যবহার শুরু হয়। এখানে ভ্যাকুয়াম টিউব হচ্ছে টোটালি বাদ দেওয়া হয়। তারপর ম্যাগনেটিক কোর মেমোরি ব্যবহার ও সহায়ক মেমোরি হিসাবে ম্যাগনেটিক ডিস্কের উদ্ভাবন। তারপরে হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ও উচ্চমানের ইনপুট আউটপুট ডিভাইস প্রচলন। তারপর মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে এই ইনস্ট্রাকশন দেওয়া হতো এটা। টেলিফোন লাইনে ব্যবহার করে ডাটা প্রেরণের ব্যবস্থা, অধিক নির্ভরযোগ্যতা। আর হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু এখান থেকে, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার থেকে। আচ্ছা, তৃতীয় প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রে আপনারা হচ্ছে উদাহরণ এটা লিখবেন IBM 360 আর হচ্ছে IBM 370, দুইটা করে উদাহরণ মাস্ট লিখতে হবে। আর হচ্ছে আপনার
বৈশিষ্ট্য লিখতে হবে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কম্পিউটারের আইসি ব্যবহার প্রচলন। এটা খুব ইম্পর্টেন্ট। এই এই পয়েন্টটা বাদ দেওয়াই যাবে না। আমি প্রথম যে পয়েন্টগুলো বলে আসছি এই পয়েন্টগুলো মাস্ট লিখতে হবে। আচ্ছা, তারপরে আকৃতিতে ছোট, দাম কম ও ক্ষমতা বৃদ্ধি। তারপরে হচ্ছে গিয়ে আপনার মুদ্রিত আকার লাইন প্রিন্টার ব্যবহার, আউটপুট হিসেবে অডিও ডিসপ্লে ইউনিটের প্রচলন, উচ্চতর ভাষার বহুল ব্যবহার, তারপরে মিনি কম্পিউটার উদ্ভাবন, অর্ধপরিবাহী স্মৃতির ব্যবহার। অর্থাৎ এটা মেমোরির কথা বলা আসছে, আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, এরপরে ফোর্থ জেনারেশন কম্পিউটারের ডিউরেশন হচ্ছে 1971 থেকে 1995 পর্যন্ত, এটা মনে রাখতে হবে। আর আপনার হচ্ছে গিয়ে উদাহরণ আইবিএম 3033, আইবিএম 4300। আর চতুর্থ প্রজন্মের কম্পিউটারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা শুরু হয়। তারপরে আপনার হচ্ছে ট্রানজিস্টরগুলো অপটিক্যাল ফাইবার দ্বারা তৈরি। তারপরে হচ্ছে উন্নত মেমোরি তথা ম্যাগনেটিক বাবল মেমোরি ব্যবহার করা হয়। মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুধাবন করে। অর্থাৎ আপনি কম্পিউটারকে জাস্ট এখন ভয়েস টাইপিং একটা আসছে না, ভয়েস টাইপিং এর মতো প্রযুক্তি এটা, যে আপনি কমান্ড মুখে বললেন, কোনো কিছু টাইপ করা লাগবে না। তো এটাই এই বৈশিষ্ট্য। তারপরে ডাটা ধারণ ক্ষমতার ব্যাপক উন্নতি। তারপরে অভ্যন্তরীণ শক্তিশালী ও উচ্চ গতিসম্পন্ন মাইক্রোপ্রসেসরের ব্যবহার, সুপার কম্পিউটারের উন্নয়ন করা হয় এই ফোর্থ জেনারেশন কম্পিউটারের মাধ্যমে। তারপরে ফিফথ জেনারেশন যে কম্পিউটার, এটার আপনার হচ্ছে গিয়ে একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে গিয়ে সুপার ভিএলএসআই, অর্থাৎ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন চিপ ও অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে এই প্রজন্মের কম্পিউটার তৈরি করা হয়। আর এইটার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটাতেও এআই থাকবে। তারপর তথ্য ধারণ ক্ষমতা ব্যাপক উন্নতি হবে, অর্থাৎ স্টোরেজ অনেক বেশি হবে। তারপরে অধিক সমৃদ্ধশালী মাইক্রোপ্রসেসর, অর্থাৎ মাইক্রোপ্রসেসর খুব পাওয়ারফুল হবে। তারপরে স্বয়ংক্রিয় অনুবাদ, গ্রহণযোগ্য শব্দ দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ, বিপুল শক্তিসম্পন্ন সুপার কম্পিউটারের উন্নয়ন, চৌম্বক কোর স্মৃতি ব্যবহার, অর্থাৎ এটা ম্যাগনেটিক মেমোরির একটা কথা বলা আসছে। তারপরে প্রোগ্রাম সামগ্রীর উন্নতি। এগুলা হচ্ছে গিয়ে এই যে বললাম, কম্পিউটারের হচ্ছে গিয়ে ইতিহাস বলেন, প্রজন্ম বলেন, এই পাঁচটা জিনিস এটা আপনাদের মুখস্থ করে লিখতে হবে। এটা একটু নোট করে নিয়েন। তারপরেও আপনাদের যে নোট প্রোভাইড করা হবে এটাতে অবশ্যই থাকবে এই কোশ্চেনটা। তারপরে যেটা ডাটা প্রসেসিং এর উপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণী বিভাগ। তো এইরকম তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যানালগ ডিজিটাল, আর হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এখন অ্যানালগ বলতে আমরা বোঝাই যেটা আপনার সোজা হিসাব ডিজিটাল না। অ্যানালগ কম্পিউটার বলতে আমরা যেগুলো বোঝাই সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার পরিবর্তনশীল বৈদ্যুতিক তরঙ্গ দ্বারা পরিচালিত হয়। এটি হচ্ছে পদার্থবিজ্ঞানের নীতির উপর ভিত্তি করে একটি পরিমাপক যন্ত্র। তো চাপ, তাপ, তরলের প্রবাহ ইত্যাদি ডাটা হচ্ছে গিয়ে এই অ্যানালগ কম্পিউটারের মাধ্যমে ইনপুট হিসাবে নেওয়া হয়। তো আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটা অ্যানালগ কম্পিউটারের। সেটা হতে পারে হচ্ছে তেল সংশোধনাগারের তরল প্রবাহ ও তাপমাত্রা পরিমাপের জন্য এ ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়। এই এই যে অ্যানালগ ডিজিটাল হাইব্রিড, এই 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 কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে চোখের দেখা দেখে যেতে হবে এই আর কি। আচ্ছা, ডিজিটাল কম্পিউটারে হচ্ছে গিয়ে আপনার ডাটা হিসেবে বর্ণ, সংখ্যা ও কিছু বিশেষ প্রতীক গ্রহণ করে। মূলত এটি গাণিতিক নীতির উপর ভিত্তি করে পরিচালিত একটি গণনা যন্ত্র। আচ্ছা, ডিজিটাল কম্পিউটার খুবই সূক্ষ্ম নির্ভুল ফলাফল দিতে পারে। সাধারণ কম্পিউটার বলতে ডিজিটাল কম্পিউটারকেই বোঝায়। তো আমরা যে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করি এটা হচ্ছে ডিজিটাল কম্পিউটারের ভিতরেই পড়ে, কারণ এটা ডিজিটাল ডাটা নিয়েই কাজ করে। আচ্ছা, হাইব্রিড কম্পিউটার হচ্ছে গিয়ে আহ, আপনার অ্যানালগ আর ডিজিটাল কম্পিউটারের কম্বিনেশন, অর্থাৎ অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের বৈশিষ্ট্য সমন্বয়ে ঘটিয়ে হাইব্রিড কম্পিউটার তৈরি করা হয়। এটা হসপিটালের আইসিইউ ইউনিটে কম্পিউটার যেটা ব্যবহার করা হয় এটা তার একটা উদাহরণ হতে পারে। আহ, কারণ আমরা দেখি যে যদি কোনো হার্টের কার্যাবলী, এটা হচ্ছে রোগীর থেকে আপনার
কেউ কি কথা বলছেন? বলেন, বলেন। আচ্ছা আপাতত আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, হাইব্রিড কম্পিউটারের উদাহরণে আমরা ছিলাম, সেটা হচ্ছে গিয়ে হসপিটালে আমরা দেখি যে রোগীর গায়ে আমরা বিভিন্ন হচ্ছে গিয়ে কিছু তার টাইপের জিনিস আমরা লাগাই। ওইটা হচ্ছে গিয়ে অ্যানালগ ডাটা কালেক্ট করে এবং ডিজিটাল কম্পিউটারে ওই ডাটাটা প্রসেস করে আমাদের একটা রেজাল্ট শো করে। তো হাইব্রিড কম্পিউটারের কাজ এইটাই আর কি। তো এর আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চিনটা সেটা হচ্ছে গিয়ে আকার, গতি ও সংরক্ষণ ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণীবিভাগ। এটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসছে, এটা মাস্ট করতে হবে। কোশ্চেনটা এরকম থাকে, ক্যাপাবিলিটি, সাইজ ও স্পিডের উপর ভিত্তি করে কম্পিউটার কত প্রকার, এটা আর কি বুঝে নিতে হবে। তো আমরা আকার, ক্ষমতা ও গতির উপর ভিত্তি করে কম্পিউটারকে 4টি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে গিয়ে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। এটা জাস্ট একটু ব্যাখ্যা আকারে পড়তে হবে, মুখস্থ সম্পূর্ণ কিছুই করার নাই, আর একটা উদাহরণ দিতে হবে। তো সুপার কম্পিউটারের ক্ষেত্রে আমরা বলতে পারি সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী, দ্রুতগতি সম্পন্ন এবং ব্যয়বহুল, আকৃতিগত দিক থেকে সর্ববৃহৎ। এই শ্রেণীর কম্পিউটারগুলোর তথ্য সংরক্ষণ ক্ষমতা, কার্য সম্পাদন বা তথ্য প্রক্রিয়াকরণের গতি অবিশ্বাস্য রকমের। আহ, সূক্ষ্ম বৈজ্ঞানিক তথ্য এবং বিপুল পরিমাণ যে তথ্য, যে মানে যেখানে খুব প্রয়োজন, যেমন হচ্ছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা দুইটা ডাটা নিয়ে আমরা কাজ করি না, প্রচুর পরিমাণ ডাটা থাকে, সেখানে ডাটাগুলো প্রসেস করে আমরা ইনফরমেশন বের করতে আমরা এই সুপার কম্পিউটারটা ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নাম্বার যেটা, এটা মেন ফ্রেম কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটারের এটা একটি বড় কম্পিউটার যার সাথে অনেকগুলো ছোট কম্পিউটার যুক্ত করে একসাথে শতাধিক লোক কাজ করে, অর্থাৎ অনেকগুলো ইউজার একসাথে এই মেন ফ্রেম কম্পিউটার ব্যবহার করতে পারে। তারপরে হচ্ছে গিয়ে ব্যাংক, তারপরে বীমা, তারপরে বৈজ্ঞানিক কর্মকত কর্মতৎপরতা পরিচালনা নিয়ন্ত্রণ এসব কাজে ব্যবহার করা হয়। একটা উদাহরণ, দুইটা করে উদাহরণ দেওয়া বেটার। এটা হচ্ছে ইউনিভ্যাক আর হচ্ছে আইবিএম 4341। এই কম্পিউটার হচ্ছে কি মেন ফ্রেম কম্পিউটার, এটা একটু মনে রাখতে হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার হচ্ছে গিয়ে মেন ফ্রেম কম্পিউটারের চেয়ে আকারে ছোট একটি কম্পিউটার। একসাথে অনেকগুলো ব্যবহারকারী ব্যবহার করতে পারে, সাধারণত শিল্প, গবেষণা, ব্যাংকিং কার্যক্রমে এটা ব্যবহার করা হয়। উদাহরণ হিসাবে PDP-8 আর একটা ছোট PDP-2, এই দুইটা উদাহরণ দিতে পারেন। আচ্ছা আচ্ছা, লাস্ট 4 নাম্বার হচ্ছে গিয়ে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার হচ্ছে গিয়ে মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি সর্বাপেক্ষা ব্যবহৃত কম্পিউটার, অর্থাৎ বলতে পারেন আমরা যে কম্পিউটারটা ব্যবহার করতেছি এখন, এটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। সাধারণত একজন লোক একটি মাইক্রো কম্পিউটার ব্যবহার করতে পারে, একে পার্সোনাল কম্পিউটার বা পিসিও বলা হয়। তো নর্মালি আমরা হচ্ছে গিয়ে বিনোদন, সরকারি যে কাজগুলো, দাপ্তরিক কাজ, এমনি পার্সোনাল যে কাজগুলো, এগুলো আমরা মাইক্রো কম্পিউটার দিয়ে করে থাকি। উদাহরণ হচ্ছে গিয়ে IBM PC, অ্যাপেল, এগুলো আর কি। আচ্ছা, এটা দেখার কোনো দরকার নাই, এটা ইম্পর্টেন্ট কোনো পরীক্ষায় আসেও নাই, খুব বেশি ইম্পর্টেন্টও না। এমনি যদি আপনারা দেখতে চান একটু দেখে নিতে পারেন, না পড়লেও সমস্যা নাই। আচ্ছা, এইটা দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে মাইক্রো কম্পিউটারের বিভিন্ন অংশ। আধুনিক কম্পিউটার পদ্ধতিতে 5টি প্রধান অংশ নিয়ে গঠিত থাকে। একটা হচ্ছে গিয়ে মেইন মেমোরি, গাণিতিক যৌক্তিক ইউনিট অর্থাৎ ALU, তারপরে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। আমার সাজেশন থাকবে আপনারা এই ব্লক যে ডায়াগ্রাম, এটা একটু মনে রাখবেন, সহজ আছে। এই চিত্রটা হচ্ছে কি একটু যখন আবার ভিডিওটা দেখবেন তখন এটা একটু মার্ক করে রাখেন। জাস্ট এমনি যদি কোশ্চিনটা আসে, এই 5টার নাম আর এই ব্লক ডায়াগ্রাম দিলে পরেও একটা ভালো মার্ক পাবেন। তারপর আমি যেটা থিওরি লিখতে হবে সেটা বলে দিচ্ছি। তো মূলত
কম্পিউটার কিভাবে কাজ করে এখানেই এই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। তো ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা জানি যে কোনো ডাটা আমরা হচ্ছে কম্পিউটারে প্রবেশ করাই, ঠিক আছে? তো এই ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কোনো যে ইনস্ট্রাকশনটা দিই সেটা হচ্ছে গিয়ে প্রধান মেমোরিতে, মেইন মেমোরিতে যেয়ে পৌঁছায়। সেইটা হচ্ছে গিয়ে প্রক্রিয়ার জন্য এএলইউ অর্থাৎ নিয়ন্ত্রণ ইউনিট বা গাণিতিক যৌক্তিক ইউনিট যেটা বলেন, সব এইখানে এসে পৌঁছায়, হ্যাঁ। এটা কন্ট্রোল ইউনিট বলে। কন্ট্রোল ইউনিট পরে গাণিতিক যুক্তি এখানে ডাটা প্রসেস হয়ে সম্পূর্ণ ডাটা প্রসেস হওয়ার পরে এই আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এই প্রসেসকৃত ডাটাগুলো দেখতে পারি। এই হচ্ছে গিয়ে এইগুলোর মেন থিম। এটা দেখার দরকার নাই। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে পার্থক্য। তো হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি? হার্ডওয়্যার বলতে আমরা প্রথমত বোঝাই যে ফিজিক্যাল কম্পোনেন্টস অফ এ কম্পিউটার কল্ড হার্ডওয়্যার। বাংলায় যদি বলতে চান হচ্ছে গিয়ে কম্পিউটারের যাবতীয় যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। অর্থাৎ আপনি কম্পিউটারে যা যা দেখতে পান বলতে হাত দিয়ে টাচ করতে পারেন, যেমন কিবোর্ড, প্রিন্টার, হার্ডওয়্যার, মনিটর, এগুলো সবই হচ্ছে গিয়ে হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে গিয়ে আমরা বলি সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কতগুলো নির্দেশনার একটি সম্পূর্ণ সেট। কম্পিউটার কিভাবে কাজ করবে সেটা হচ্ছে গিয়ে মূলত এই সফটওয়্যারের ভিতর দেওয়া থাকে। এই যে কম্পিউটারের ভাষায় এই সফটওয়্যার লেখা থাকে, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সফটওয়্যার তৈরি করে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ভিতর হচ্ছে পার্থক্য, 5টা পার্থক্য দিবেন। সেটা আমরা হচ্ছে কম্পিউটারের যাবতীয় নিয়ন্ত্রণ অংশকে হার্ডওয়্যার বলে সংজ্ঞা। তারপরে কোনো সমস্যা সাধনের জন্য ধারাবাহিকভাবে কম্পিউটারের ভাষায় লিখিত প্রোগ্রাম ও প্রোগ্রাম সমষ্টিকে সফটওয়্যার বলে। আচ্ছা, এটা নিজের মতো করে আপনি সংজ্ঞা দিতে পারেন, খুব বেশি সমস্যা নেই। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে একটা কম্পিউটারের ফিজিক্যাল, এটা কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্ট, আর সফটওয়্যার হচ্ছে গিয়ে কম্পিউটারের লজিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে হার্ডওয়্যার তৈরির সময় সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হয়, কিন্তু সফটওয়্যার তৈরির সময় হার্ডওয়্যার সম্পর্কে ধারণা না থাকলেও হয়। হার্ডওয়্যার নষ্ট হতে পারে, সফটওয়্যার ডিলেট হয় বা মুছে যায়। আচ্ছা, উদাহরণ হচ্ছে কিবোর্ড, মাউস, মনিটর ইত্যাদি। আর সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস, উইন্ডোজ বা আমরা কম্পিউটারে যা যা ব্যবহার করি ও সবই সফটওয়্যার। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আহ, এখন যে ব্যাপারটা আপনারা এই এই যে এত সময় বললাম, আপনাদের কি কোনো প্রবলেম হয়েছে বুঝতে? না, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের আমাদের প্রথম, কি পিডিএফটা দেওয়া যাবে? আচ্ছা আমি গ্রুপে শেয়ার করে দিব না। মূলত এইটা জাস্ট এমনি দেখার জন্য আপনাদের নোট আলাদা একটা থাকবে, ওইটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো শেয়ার করবে। ওটা 1-2 দিন একটু দেরি হতে পারে। আচ্ছা, আমরা প্রথম চ্যাপ্টার শেষ করছি। প্রথম চ্যাপ্টারের সম্পর্কে আমি একটা ওভারভিউ দিই, সেটা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের থেকে সব থেকে বেশি আপনার কোশ্চিন আসে। আপনাদের কোশ্চিন প্যাটার্নটা হয় এরকম যে আপনার আহ, 1 মার্কের কোশ্চিন হচ্ছে গিয়ে 2টা থাকে, 2 মার্কের, সরি 1 মার্কের কোশ্চিন 10টা, তারপরে 2 মার্কের কোশ্চিন 10টা, আর 6টা থাকে 5 মার্কের কোশ্চিন, ওইখান থেকে যে কোনো 5টা লিখতে হয়। এই হচ্ছে কোশ্চিন। 3 ঘন্টা সময় থাকে, 60 মার্কের পরীক্ষা। তো এখানে কোনো এক্সট্রা অপশন থাকে না যে আপনার 12টার ভিতর 10টা অ্যান্সার করা লাগবে, এরকম না। প্রথম ধরেন ক বিভাগ থাকে, ক বিভাগে 10টা কোশ্চিন থাকে, 10টারই অ্যান্সার করতে হবে। খ বিভাগে 10টা থাকে, 10টারই অ্যান্সার করতে হবে। তো ছোট ছোট যে টপিকগুলো বলছি বা এখানে যেগুলো আছে পিডিএফ আমি দিয়ে দিব না, আপনারা কোনোটা বাদ দিবেন না, হ্যাঁ। এগুলা, যেমন আরেকটা ব্যাপার সেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ইনিয়েক, এটার ফুল ফর্ম আপনাদের একদম মুখস্থ রাখতে হবে। এটা এখনই নোট করে রাখতে পারেন, কারণ শুধু একবার ক্লাস করলেন, যদি দরকার না হয় তাহলে আবার 1 ঘন্টা ব্যয় করে কি জন্য আপনি ভিডিও ক্লাস দেখবেন, একবারে হয়ে গেল। আচ্ছা, আর একটা সেটা হচ্ছে কি, এটা তো একই।
এই ফুল ফর্ম যেগুলো আছে এগুলো আপনাদের মনে রাখতে হবে একদম। অনেক আসছে পরীক্ষায়। ও আচ্ছা, এই যে এই আর একটা ইটস্যাক, ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক কম্পিউটার, এই দুটা হচ্ছে কি নোট করে নিয়েন আর মুখস্থ রাখতে হবে এই দুইটা। প্রথম চ্যাপ্টারটা আপনার বোঝার তেমন কিছুই নাই, একদম টানা মুখস্থ করতে হবে, কিছুই করার নাই আসলে। এর ভিতর তিনটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এখন পর্যন্ত যেটা দেখলাম, সেটা হচ্ছে কি আপনার এই যে কম্পিউটারের ইতিহাস, 5টা প্রজন্ম মনে রাখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার ক্যাপাবিলিটি, তারপরে হচ্ছে সাইজ স্পিডের উপর ভিত্তি করে কম্পিউটার কত প্রকার, এটার বিস্তারিত বর্ণনা একদম হুবহু মুখস্থই করতে পারেন, কিছু করার নেই। এটা একটা পয়েন্ট মুখস্থ করতে হবে। আর একটা হচ্ছে গিয়ে আপনার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য, আপনাদের এই তিনটা কোশ্চেন মাস্ট করতে হবে, সাথে যেগুলো ছোট ছোট 1 মার্কের কোশ্চেন আছে ওগুলোর জন্য ডিটেলস করতে হবে। আর ব্লক ডায়াগ্রাম এটা এটা একটু দেখে নেবেন, জাস্ট মনে রাখার জন্য। আচ্ছা, 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে গিয়ে কম্পিউটার সিস্টেম কম্পোনেন্ট ও স্টোরেজ ডিভাইস। মূলত আপনার হচ্ছে গিয়ে স্টোরেজ ডিভাইস নিয়েই এখানে কথাবার্তা বলা আছে। আমরা চলুন শুরু করি। তো কম্পিউটার সিস্টেম কম্পোনেন্ট, এখানে এর সংজ্ঞা বলা আছে, কম্পিউটার কাজের উপযোগী হিসেবে ব্যবহারের যেসব হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা হয় তাদেরকে আমরা কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্ট বলে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার কম্পোনেন্ট আর একটা সফটওয়্যার কম্পোনেন্ট। আচ্ছা, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সংজ্ঞাটা হচ্ছে গিয়ে আপনাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, 1 মিনিট একটু আমি একটু করতেছি। আচ্ছা, দুঃখিত, কাজে গেছিলাম। আচ্ছা, আমরা আবার পড়াশোনায় ফেরত আসি। সেটা হচ্ছে গিয়ে কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্টের ভিতর ছিলাম, হার্ডওয়্যার কম্পোনেন্ট আর সফটওয়্যার কম্পোনেন্ট। তো হার্ডওয়্যার কম্পোনেন্টের ভিতরে আমরা হচ্ছে গিয়ে দেখি যে হার্ডওয়্যার কম্পোনেন্ট প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রসেসর, মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। ওই যে একটু আগে আমরা আগের চ্যাপ্টারে যেটা পড়লাম ওইটাই আর কি, একটু আপনারা দেখে নেবেন এখান থেকে। তেমন বোঝার আপাতত কিছু নেই এখানে। আচ্ছা, সফটওয়্যার কম্পোনেন্টের ভিতর এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার কম্পোনেন্ট বলে। এখন এখানে প্রোগ্রাম বলতে বোঝায় আপনার হচ্ছে গিয়ে সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কম্পিউটার কিভাবে কাজ করবে সেটাই হচ্ছে গিয়ে প্রোগ্রাম। সেটা আমরা হচ্ছে গিয়ে এক একটা সেট আকারে ইনস্ট্রাকশন থাকে, যেমন এটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার আর একটা নামে পরিচিত, সেটা হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম বা ওএস। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে গিয়ে কাস্টমাইজ সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার, গ্রাফিক্যাল সফটওয়্যার আর হচ্ছে গিয়ে
ইন্টারনেট বেস সফটওয়্যার, এগুলা আপনাদের জাস্ট একটু মনে রাখতে হবে। আহ, মনে রাখলে পারবেন আশা করি। এটা দেখার দরকার নাই, ডায়াগ্রামটা বাদ থাক। আচ্ছা আচ্ছা, সিস্টেম সফটওয়্যারের সংজ্ঞা এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেক পরীক্ষায় আসছে, অনেকবার রিপিট হয়েছে, এটা পড়তে হবে। আচ্ছা, যে সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল করে উহা পরিচালনায় সাহায্য করে সেই সফটওয়্যারকে সিস্টেম সফটওয়্যার বলে। মূলত হচ্ছে গিয়ে সিস্টেম সফটওয়্যারটা আপনার কম্পিউটার শুরু, যেটা আমরা যেমন আমি এই কম্পিউটার হচ্ছে উইন্ডোজ 11 ব্যবহার করতেছি। এটা হচ্ছে গিয়ে একটা অপারেটিং সিস্টেম। এটা এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমি যেমন এই যে আপনার গুগল ক্রোম ব্যবহার করতেছি, এটা একটা হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো ওএস যদি না থাকতো আমরা হচ্ছে গিয়ে এই গুগল ক্রোমটা ব্যবহারই করতে পারতাম না। তো আহ, একটা কম্পিউটার পরিচালনার জন্য সিস্টেম সফটওয়্যার মাস্ট দরকার। সিস্টেম সফটওয়্যার না হলে পারে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অস্তিত্বই আসলে থাকতো না, অনেকটা বলতে গেলে এরকম। তো আহ, এখান থেকে সংজ্ঞাটা পড়ে নেবেন আপনারা। আচ্ছা, সিস্টেম সফটওয়্যারের মধ্যে আবার শ্রেণীবিভাগ আছে। একটা হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম ও সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম। প্রোগ্রাম হলো হচ্ছে সিস্টেম সফটওয়্যারের অংশ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে 2 নম্বর যেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, যে সফটওয়্যার ব্যবহারকারীর ব্যবহারিক কাজের নিমিত্তে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। এটা মুখস্থ করেন বা নেট থেকে যদি ভালো কোনো সংজ্ঞা পান সেটাও কালেক্ট করতে পারেন। যদি মনে হয় যে এই সংজ্ঞাগুলো আপনার পড়তে বা মনে রাখতে কষ্ট হচ্ছে, নেট থেকে একটু সার্চ দিয়ে আপনাদের ইচ্ছা মতো ব্যাপারগুলো দেখে নিয়েন, হ্যাঁ। তারপরে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার কয়েকটা ভাগে ভাগ করছে এরা, সেটা হচ্ছে কাস্টমাইজেবল সফটওয়্যার। গেম তৈরিতে আপনারা হয়তো জানেন কিনা, সেটা আপনার ইউনিটি নামে একটা সফটওয়্যার ছিল, ওইটার মাধ্যমে আমরা গেম তৈরি করতাম, হ্যাঁ। তো দেখা যাচ্ছে একটা সফটওয়্যার দিয়ে আমরা আরেকটা সফটওয়্যার তৈরি করতেছি কাস্টমাইজ করে। তো এই ব্যাপারটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। মাল্টিমিডিয়া সফটওয়্যার তো আমরা সবাই বুঝতেছি যে আমরা বিভিন্ন ধরনের অডিও ভিডিও যে সফটওয়্যার দিয়ে আমরা চালনা করি সেটা হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। যেমন আপনার এই যে জেট অডিও, কেএম প্লেয়ার বা যতগুলা প্লেয়ার আমরা ব্যবহার করি এটা মাল্টিমিডিয়া সফটওয়্যার। তারপরে গ্রাফিক্যাল সফটওয়্যার, আমরা গ্রাফিক্সের যে কাজগুলো করি যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো সবই গ্রাফিক্যাল সফটওয়্যার শ্রেণী বিভাগ আর কি। আর ইন্টারনেট বেস সফটওয়্যার, যেমন আমি আপনাদের এখন ক্রোমে ক্লাস নিচ্ছি, তো এটা ইন্টারনেট বেস সফটওয়্যার। ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, এগুলা উদাহরণ দিতে পারেন, 2টা করে উদাহরণ দিবেন, হ্যাঁ। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস, হ্যাঁ। স্টোরেজ ডিভাইস বলতে আমরা হচ্ছে গিয়ে যেখানে তথ্য সংরক্ষণ রাখি বা কম্পিউটার যেখান থেকে তথ্য নিয়ে কাজ করে সেটাই হচ্ছে স্টোরেজ ডিভাইস। এখানে উপাত্ত ও তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারকের কম্পিউটারের মেমোরি বা স্টোরেজ ডিভাইস বলা হয়। আচ্ছা, এই প্রধানত 3 ধরনের হচ্ছে গিয়ে কম্পিউটার মেমোরি, সেটা হচ্ছে গিয়ে মুখ্য স্মৃতি, গৌণ স্মৃতি ও বাল্ক স্টোরেজ। মুখ্য স্মৃতি আমরা যেটা ইংরেজিতে মেইন মেমোরি বলি। মেইন মেমোরির হচ্ছে গিয়ে যে স্মৃতির সাথে অ্যারিথমেটিক লজিক ইউনিটের প্রত্যক্ষ সংযোগ থাকে তাকে মুখ্য স্মৃতি বলে। আচ্ছা, এখানে এই মেইন মেমোরিটা হচ্ছে খুবই দ্রুত গতি সম্পন্ন একটা মেমোরি। এটা কম্পিউটার যখন কাজ শুরু করে তখন ইনপুট ডিভাইসের মাধ্যমে এই মেন মেমোরিতে আসে ইনস্ট্রাকশনগুলা। র্যাম, প্রথমে র্যামের মাধ্যমে হচ্ছে মেন মেমোরিতে আসে। তো অত্যন্ত দ্রুত গণনা করতে পারে এই এই মেইন মেমোরিটা। তারপরে হচ্ছে গিয়ে যেসব তথ্য ও নির্দেশনা সর্বদা প্রয়োজন তাদের মুখ্য স্মৃতিতে রাখা হয়। এছাড়া এএলইউ যখন যে গণনা করে তার জন্য প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা গৌণ স্মৃতি থেকে এনে সাময়িকভাবে মুখ্য স্মৃতিতে রাখা হয়। অর্থাৎ এটা দিয়ে বোঝানো হয়েছে যে কম্পিউটার তো মেমোরির উপর ভিত্তি করেই কাজ করে। অর্থাৎ আমি যে ইনস্ট্রাকশনটা দিলাম সেটা তো
কম্পিউটার বাতাসের উপর রাখবে না, তাই না? এটা একটা আপনার মেমোরিতে রাখবে। আমি একটা নির্দেশনা দিলাম, সেটা আপনার মেইন মেমোরিতে থাকবে। এই মেইন মেমোরি থেকে যেটা গাণিতিক যুক্তি, এই যে এএলইউ এখানে যাবে। এখানে যেয়ে কম্পিউটার ডাটাগুলা প্রসেস করবে বা ইনস্ট্রাকশন প্রসেস করে আমাদের তথ্য দেবে। সেই তথ্যটা আবার পুনরায় আপনার এই মেইন মেমোরিতে এসে সংরক্ষণ হবে এবং আউটপুট ডিভাইসের মাধ্যমে আপনার শো করবে। এটাই হচ্ছে মেইন মেমোরির হচ্ছে কাজ। মেইন মেমোরি আপনার ৩ ধরনের। একটা হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল আর হচ্ছে গিয়ে রিড রাইট মেমোরি, অর্থাৎ অভ্যন্তরীণ, বহিস্থ, রিড রাইট মেমোরি। আচ্ছা, অভ্যন্তরীণ বা ইন্টারনাল রেজিস্টার মাইক্রোপ্রসেসরের সাথে থাকে। আচ্ছা, এখানে রেজিস্টার যেটা বলতেছে, এই রেজিস্টার কিন্তু একটা মেমোরি হিসেবে গণ্য হয়। এটা খুবই দ্রুত গতিসম্পন্ন একটা মেমোরি। এটা র্যাম বলেন বা যে কোনো কিছুই বলেন, এর থেকে এই রেজিস্টারের গতিটা বেশি। কারণ একটা কম্পিউটার যখন কাজ করে অনেকগুলা ডাটা নিয়ে কাজ করে, প্রচুর তথ্য এখানে হচ্ছে গিয়ে প্রসেস করতে হয়। তো এই যাতে র্যাম থেকে আপনার মাইক্রোপ্রসেসরে আসতে সময় যাতে বেশি ক্ষেপণ না হয়, অর্থাৎ পিসি যাতে স্লো না হয়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই ইন্টারনাল মেমোরি অর্থাৎ রেজিস্টারে হচ্ছে প্রথমে তথ্য রেখে দেয়, সেখান থেকে মাইক্রোপ্রসেসরে সরাসরি হচ্ছে গিয়ে ডাটাগুলো যায়, সেখান থেকে আহ, আহ, পরবর্তীতে আপনার ডাটা প্রসেস করা হয়। এখানে এইগুলো বলা হয়েছে, এগুলো একটু দেখে নিয়েন। তারপর হচ্ছে গৌণ মেমোরি আছে, সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে বলা হয় মানে মেন যেটা, সেটা হচ্ছে এটা ধারণ ক্ষমতাও প্রধান মেমোরির থেকে অনেক বেশি। এটা আপনার প্রধান মেমোরির থেকে দামে কম। আহ, এই তো এগুলা হচ্ছে এর বৈশিষ্ট্য। কম্পিউটারের কার্যক্ষেত্রে বিস্তার বিস্তার করার জন্য গৌণ মেমোরি হচ্ছে গিয়ে ব্যবহার করা হয়। এটি এক্সটার্নাল বা সেকেন্ডারি মেমোরি হিসাবেও পরিচিত। তো এখানে কিছু উদাহরণ দিছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক টেপ, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, এগুলো সবই হচ্ছে গৌণ স্মৃতির অর্থাৎ সেকেন্ডারি মেমোরির হচ্ছে গিয়ে উদাহরণ। এগুলা একটু দেখে নিলেই পারবেন, তেমন কোনো কিছুই নেই। আচ্ছা, বাল্ক স্টোরেজ, এটা একটু মনে রাখেন। এটা হচ্ছে বাল্ক স্টোরেজ বলতে এটা আপনার মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরির থেকে প্রচুর পরিমাণ ডাটা আর কি রাখে। তো এটা নর্মাল ছোটোখাটো কোনো কাজে ব্যবহার করা হয় না, যেমন মহাকাশ যাত্রা বা অনেক বড় ব্যবসার ক্ষেত্রে এগুলা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ তথ্য রাখার জন্য এই বাল্ক স্টোরেজটা ব্যবহার করা হয়। এটার নিয়মটা হয় এরকম, যে এই যে দেখেন বিপরীতভাবে মুখ্য স্মৃতি থেকে গৌণ স্মৃতি হয়ে বাল্ক স্টোরেজ যায়। আচ্ছা, আমরা যখন কোনো কাজ করি কম্পিউটারে, বাল্ক স্টোরেজ নিয়ে যখন কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আপনার মুখ্য অর্থাৎ মেইন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরি যাবে, তারপর বাল্ক স্টোরেজে যাবে। আবার নতুন গণনার প্রয়োজন হলে সেটা হচ্ছে বাল্ক স্টোরেজ থেকে আপনার গৌণ মেমোরিতে আসবে, তারপরে হচ্ছে গিয়ে মুখ্য স্মৃতিতে যায়, মানে বিপরীত আর কি। আচ্ছা, এইটা একটু লেস ইম্পর্টেন্ট বাট দেখে রাখতে হবে। সেটা হচ্ছে কি স্টোরেজ ডিভাইসের শ্রেণী বিভাগ। বিদ্যুৎ প্রবাহের সাথে ডাটার স্থায়িত্বের উপর ভিত্তি করে আপনাকে এটা দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ভোলাটাইল আর নন ভোলাটাইল। ভোলাটাইল বলতে প্রথমত বোঝাচ্ছে যে বিদ্যুৎ বন্ধের সাথে সাথে হচ্ছে গিয়ে স্টোরেজ ডিভাইস যেটা ডাটা হারায় যায়। অর্থাৎ আমরা যদি র্যামের কথা চিন্তা করি, তো র্যামে হয় কি আপনার হচ্ছে কম্পিউটার যখন চালু করলেন তখন হচ্ছে গিয়ে র্যামটা চালু হয়। কম্পিউটার থেকে হচ্ছে গিয়ে আপনার কারেন্ট প্রবাহ হবে, কারেন্ট প্রবাহের মাধ্যমে আপনার র্যাম চালু হবে। র্যামের তখন ইনস্ট্যান্ট আমরা যে ইনস্ট্রাকশনগুলো দেব, র্যাম ওইটাই শুধু মনে রাখবে। এরপরে যদি আমরা কম্পিউটার অফ করে দিই, কম্পিউটার অফ হওয়ার সাথে সাথে র্যামে যত ইনস্ট্রাকশন থাকবে অর্থাৎ মেমোরি, র্যাম মেমোরিতে যে ডাটাগুলো থাকবে সব ডিলিট হয়ে যাবে। এটাই হচ্ছে ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরির হচ্ছে গিয়ে উদাহরণ আপনারা লিখতে পারেন হচ্ছে গিয়ে র্যাম। আচ্ছা, আর নন ভোলাটাইল হচ্ছে গিয়ে ভোলাটাইলের বিপরীত, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে পারো এর ভিতরে হচ্ছে কি ডাটা থেকে যায়। এটাই হচ্ছে কি নন ভোলাটাইল। এখানে একটু ডিটেলস বলা আছে, দেখে নিয়েন। আহ, এখন নন ভোলাটাইল মেমোরিটার উদাহরণ হিসেবে আপনারা দিতে পারেন আপনার হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ। এগুলা হচ্ছে গিয়ে সব নন ভোলাটাইল হচ্ছে গিয়ে
আমি একটু লিখে দিই। আচ্ছা, এইটা হচ্ছে এইচডিডি, ঠিক আছে। তারপর আবার মাইক্রো কম্পিউটার সিস্টেম স্টোরেজ ডিভাইসকে লজিক্যালি 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে গিয়ে প্রসেসর স্টোরেজ, প্রাইমারি বা মেইন স্টোরেজ, আর হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। আচ্ছা, প্রসেসর স্টোরেজ, মাইক্রো প্রসেসরের এক সেট রেজিস্টার, অর্থাৎ ওই যে আগে রেজিস্টার নিয়ে আলোচনা করলাম যে সব থেকে দ্রুত গতিসম্পন্ন মেমোরি হচ্ছে রেজিস্টার। একে প্রসেসর স্টোরেজ বা প্রসেসর মেমোরিও বলা হয়। তো এরপরে আমরা হচ্ছে প্রাইমারি বা মেইন স্টোরেজ যেটা, সেটা আহ, এখানে বিস্তারিত বলা আছে যে স্টোরেজ ডিভাইস এর প্রোগ্রাম সরাসরি মাইক্রোপ্রসেসর দ্বারা এক্সিকিউট হয়। সে স্টোরেজ ডিভাইসকে প্রাইমারি বা মেইন মেমোরি বা হচ্ছে গিয়ে স্টোরেজ ডিভাইস বলে। এখানে বলা হয়েছে যে যে মেমোরির সাথে এই সংখ্যাটাই নেবেন আপনারা, আগেরটা দরকার নেই। যে মেমোরির সাথে অ্যারিথমেটিক লজিক ইউনিটের প্রত্যক্ষ সংযোগ থাকে সেই মেমোরিকে প্রাইমারি মেমোরি বলা হয়। এটা দিলেন, একটা উদাহরণ দিলেন। আচ্ছা, এটা দেখার দরকার নাই। সেকেন্ডারি স্টোরেজ সম্পর্কে একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে গিয়ে যে সমস্ত স্টোরেজ ডিভাইসের স্পিড স্লো, প্রচুর পরিমাণ ডাটা ফাইল জমা রাখা যায়, সেগুলোকে হচ্ছে গিয়ে সেকেন্ডারি স্টোরেজ মেমোরি বলা হয়। আহ, যেমন উদাহরণ বললাম আপনার হচ্ছে এইচডিডি, এসএসডি, পেন ড্রাইভ, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এগুলার প্রচুর পরিমাণ স্টোরেজ আপনার রাখতে পারবেন। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে গিয়ে এই যে হার্ড ডিস্কের প্রকারভেদ। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার রিপিট হয়েছে। সেটা হচ্ছে গিয়ে পাটা, সাটা আর হচ্ছে এসএসডি। এগুলা আপনার হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত নাম। পাটার ফুল ফর্ম হচ্ছে প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, আর সাটা হচ্ছে গিয়ে সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট ডিভাইস। এগুলা পরে আছে, আপনারা দেখতে পারবেন। এসএসডি হচ্ছে সলিড স্টেট ডিস্ক আর কি। উম, আচ্ছা, এটা কিছু না। আচ্ছা, বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক, এটা হচ্ছে কি 4 প্রকার। এটা ইম্পর্টেন্ট। এর ভিতরে দুইটা মাস্ট করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এই পিএটিএ আর এসএটিএ। স্যার, এখানে আপনার পাটা সম্পর্কে বলা আছে। এই যে এখানে বললাম প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, এইটা হচ্ছে গিয়ে অনেকবার রিপিট হয়েছে যে এই পাটায়ের ফুল ফর্মটা কি। এটা সবাই হচ্ছে কি নোট করে রাখবেন, এটা মাস্ট করতে হবে, মুখস্থ রাখতে হবে। আর এর বৈশিষ্ট্য পড়বেন। এই বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই যে 40টা পিন থাকে, তারপরে আপনার ড্রাইভারগুলো 5 মেগাবাইট পার সেকেন্ড থেকে 133 মেগাবাইট পার সেকেন্ড রেটে ডাটা ট্রান্সফার করে। এটা হচ্ছে গিয়ে 8 বিট ডাটা ট্রান্সফার করতে পারে। এইগুলো যেগুলো সহজ মনে হয় সেগুলো আপনারা দেখে নিন এখান থেকে। আর যেটা হচ্ছে গিয়ে এই সাটা, সাটা আপনার হচ্ছে গিয়ে ফুল ফর্ম যেটা একটু আগে বললাম, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট ডিভাইস। এটা মাস্ট করতে হবে, এটা মনে রাখতে হবে, নোট করে নিন। আর হচ্ছে এখানে 7 পিনের হয়ে থাকে ড্রাইভারগুলা। তারপরে ডাটা ট্রান্সফার রেট হচ্ছে গিয়ে 300 মেগাবাইট পার সেকেন্ড। আর এটি ডাটার বিটের পর, আচ্ছা, এটি ডাটাকে বিটের পর বিট আকারে প্রেরণ করে। অর্থাৎ ডাটা হচ্ছে 1 বিট যায়, তারপর 1 বিট, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে কি ডাটাগুলো ট্রান্সফার হয়। আচ্ছা, সাটার হার্ড ডিস্ক গুলাকে সংযুক্ত করার জন্য সাটা কেবল ব্যবহার করা হয়। এগুলা একটু দেখে নিন। আর এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো ছিল সেটা হচ্ছে গিয়ে পাটা আর সাটা। আর এসএসডি সম্পর্কে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা এসএসডি সম্পর্কে হোমওয়ার্কটা দিয়ে এরকম এইচডিডি আর হচ্ছে গিয়ে এসডিডি, সরি এসএসডি, এই দুইটার হচ্ছে গিয়ে আপনার বৈশিষ্ট্য আর কাজ যেটাই বলেন, আর হচ্ছে উদাহরণ, এইটা দুইটা একটু ম্যানেজ করে রাখেন, কারণ এটা একটু ইম্পর্টেন্ট। এটা নেটে সার্চ দিলেই পাবেন। তো এই হচ্ছে গিয়ে
2 নাম্বার চ্যাপ্টার। 3 নাম্বার চ্যাপ্টার আমরা আগামী দিনে আমরা দেখব, মেমোরি। তো আজকের এই দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারের ওভারভিউ হিসেবে দেখতে গেলে আমরা এখানেও 2-3টা কোশ্চেন ইম্পর্টেন্ট পাই। সেটা হচ্ছে গিয়ে আমি একটু আবার একবার বের করে দেখাই। এটা হচ্ছে গিয়ে সফটওয়্যার কম্পোনেন্টের শ্রেণীবিভাগ, যেটা 2 ভাগে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এইটার ডিটেলস এখান থেকে পড়তে হবে, এটা মাস্ট মুখস্থ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে স্টোরেজ ডিভাইসের যে শ্রেণীবিভাগ, এই যে তিনটা, এই তিনটার ডিটেলস পড়তে হবে। আর লাস্ট যেটা, এটা এই যে সাটা পাটা এসএসডি, এটার ডিটেলস আপনারা এখান থেকে পড়তে পারেন, বা আপনাদের যদি এখান থেকে পছন্দ না হয় শর্ট আকারে, আপনারা ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে গিয়ে আজকের বিষয়বস্তু। আচ্ছা, আজকের ক্লাসে বুঝতে পারেন নাই বা কোনো কোশ্চিন আছে, এরকম যদি কোনো কিছু থাকে বলতে পারেন। আসলে আজকের ক্লাসটা বোঝার তেমন কিছুই নাই, ম্যাক্সিমাম সব মুখস্থ। এটা হচ্ছে মেন কথা। আর এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই, মনে হয় কিছু বলতে চান? আপনার মিউট করা আছে আরিফ ভাই। মিউট করা আছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা মেহেদি ভাই, সজীব ভাই, পাপি আপু, কোনো সমস্যা আছে আপনাদের আজকের ক্লাসে বুঝতে?